আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। লুৎফুজ্জামান বাবর আসলেই কি বিএনপি ছেড়ে জামাতে যোগদান করছেন এবং জামাত থেকে নমিনেশন নিয়ে আগামীতে এমপি হতে যাচ্ছেন? এই ঘটনাটা কতটুকু সত্য সেটাই আপনাদেরকে সঠিক বিশ্লেষণ করে শোনাবো ইনশাআল্লাহ। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারিনি। আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত, এটা ধারণা অনেকেই করেন। সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে, ওনার আন্তরিকতার কোনো কমতি নাই। লুৎফুজ্জামান বাবর 1991 সালে নেত্রকোনা 4 আসন থেকে তিনি সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আরও 2বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু 2001 সালে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় আসে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং এক কথায় বলতে পারেন তিনি চরমভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী ছিলেন এবং ভারত তাকে পছন্দ করত না। 111 সরকার আসার পর 2007 সালের 28শে মে লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র মামলা এবং 21 গ্রেনেড হামলা মামলায় অ্যারেস্ট হন এবং 2008 সালের নির্বাচনে বিএনপি তাকে দলীয় মনোনয়ন দেয়নি। তিনি জেলে থাকার কারণে সেখানে অন্য কাউকে দিয়েছিল এবং লুৎফুজ্জামান বাবর জেলে থেকে তিনি স্বতন্ত্র নির্বাচন করেন। আর এটার কারণে বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছিল ঠিক নির্বাচনের অল্প কয়েকদিন আগে। আবার নির্বাচনের পরপর বিএনপি আবার সেটা প্রত্যাহারও করে নেয়। এরপর যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে এবং ক্ষমতার পালাবদল ঘটে, সেই সময় লুৎফুজ্জামান বাবরকে আওয়ামী লীগ বহুভাবে চেষ্টা করেছিল যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসানোর জন্য লুৎফুজ্জামান বাবরের সাক্ষী চেয়েছিল। লুৎফুজ্জামান বাবর যদি সেই সময় খালেদা জিয়া অথবা তারেক রহমানের নাম উল্লেখ করতেন, হয়তো তাকে এই দীর্ঘ 17 বছর কারাভোগ করতে হতো না। কিন্তু তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত ছিলেন এবং বিএনপির একজন পরীক্ষিত ত্যাগী নেতা বলতে পারেন। পরবর্তীতে লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবনও হয়। আপনারা জানেন যে তিনি ফাঁসির আসামি ছিলেন এবং তাকে ফাঁসি দেওয়া খুব বেশি সময়ের ব্যাপার ছিল না, খুব কাছাকাছি ছিল। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার ভাগ্য খুলে যায় এবং তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে সরাসরি তিনি মুক্তিও পেয়ে যান। কিন্তু তার মুক্তির পর তাকে বিএনপি যথাযথ সম্মান করেছে বলে আমার মনে হচ্ছে না, বা এখনও তাকে যথাযথ সম্মান করছে বলে সেটাও মনে হচ্ছে না। স্বাভাবিক চোখে আমরা যেটা দেখি সেটা, যেমন তিনিও মৃত্যুদণ্ডের আসামি ছিলেন এবং জামাত নেতা এটিএম আজহারুল ইসলামও মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। দুইজনে এই সরকার পতনের কারণে তারা বেঁচে ফিরেন এবং তারা সরাসরি মুক্তিও পান। কিন্তু এটিএম আজহারুল ইসলামকে জামাত যেই যোগ্য সম্মান দিচ্ছে এবং দিয়েছে, লুৎফুজ্জামান বাবরকে সেই সম্মানটা দিচ্ছে না। এটার অনেকগুলো কারণ অনেকেই ব্যাখ্যা করেন। যেমন বর্তমানে প্রত্যেকে ধারণা করেন বিএনপি ভারতকে খুশি করে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায় এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর যেহেতু লুৎফুজ্জামান বাবর ভারতের অপছন্দের একজন ব্যক্তি, তাই তাকে বিএনপিতে যোগ্য সম্মান বা এই মুহূর্তে তাকে সেই সম্মাননা দেওয়া হবে না, এরকম অনেকেই ভাবেন। এখানে অনেকেই বলতে পারেন যে বিএনপি তার সাথে অন্যায় আচরণ করছে বা বিএনপি এখন ভারতের কোলে কেন উঠতে যাচ্ছে। এর বাস্তবতা কিন্তু অন্যরকম। আমি যদি নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় যে বিএনপির এটা ছাড়া কোনো উপায় নেই। এর কারণ হচ্ছে জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি জামাতের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নেতা, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু ডক্টর শফিকুর রহমান যদি মৃত্যুবরণ করেন বা তাকে কেউ হত্যা করে, জামাতের হয়তো কিছুটা ক্ষতি হবে, কিন্তু অল ইন অল জামাত দলটা অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হবে এরকম না। মানে জামাতের রাজনীতি ব্যক্তি শফিকুর রহমানের উপর নির্ভর করে না। শফিকুর রহমান যাবে,
বহু শফিকুর রহমান জামাতের নেতৃত্ব দেওয়ার জন্য আসবে। কিন্তু বিএনপির বেলায় যদি আপনি হিসাব করেন, তাহলে এই মুহূর্তে তারেক রহমান যদি না থাকেন বা তারেক রহমানের যদি কিছু হয়ে যায়, বিএনপি নামক দলটা একেবারে ভেঙে পড়বে। এটা আপনারা প্রত্যেকেই স্বীকার করতে হবে। মানে বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, এই দলগুলো ব্যক্তিকেন্দ্রিক এবং পরিবার কেন্দ্রিক। মানে আওয়ামী লীগে যদি শেখ পরিবার না থাকে, এই আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারবে না এবং এই আওয়ামী লীগকে শৃঙ্খলার মধ্যেও নেওয়া যাবে না। আবার বিএনপির বেলায়ও তাই। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, তার যোগ্যতা, তার মেধা, তার পরিশ্রম এবং তার সততা দিয়ে মানুষের মনকে আকৃষ্ট করতে পেরেছেন, এখানে কোনো সন্দেহ নেই। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ যেই কারণে সবচাইতে বেশি ভালোবাসত, সেটা হচ্ছে তিনি বাংলাদেশে কোনো বহির্বিশ্বের আগ্রাসন বা কোনো বহির্বিশ্বের আধিপত্যকে পছন্দ করতেন না এবং বাংলাদেশ তার নিজস্ব গতিতে, নিজস্ব চিন্তায় এবং মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম অনেকগুলো কাজ জিয়াউর রহমান করেছিলেন। আর এটাই ছিল জিয়াউর রহমানের জনপ্রিয়তার সবচাইতে বড় কারণ। কিন্তু জিয়াউর রহমান সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার পরেও ঠিক অল্প সময়ের মধ্যে তাকে হত্যা করা হয় এবং তার হত্যার পর পুরো বিএনপিটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। যদিও খালেদা জিয়াকে পরবর্তীতে বিএনপির নেতৃত্বে এনে 1991 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায়, কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনা, এটা যে খুব ভালোভাবে করতে পেরেছেন বা জনগণকে খুশিতে রাখতে পেরেছেন, এটা কিন্তু বলা যাবে না। মানে 1991 থেকে 1996 বা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির যে শাসনামল ছিল খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে, তখন জনগণ খুব বেশি সন্তুষ্ট ছিল এই দলটার উপর বা দেশের জন্য তিনি অনেক বেশি কিছু করতে পেরেছেন, সেরকম কোনো কিছু বলা যাবে না। কিন্তু ব্যক্তি খালেদা জিয়া তিনি অনন্য উচ্চতায় ছিলেন, তার সম্মান অনন্য উচ্চতায়। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম কথা বলা যাবে, তার বহু সমালোচনা করা যাবে। আওয়ামী লীগের বাইরে প্রত্যেকটা মানুষ শেখ হাসিনাকে নানা কারণে চরমভাবে ঘৃণাও করে। কিন্তু খালেদা জিয়ার ব্যাপারটা যদি আসে, বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা খালেদা জিয়াকে নিয়ে কোনো রকম কুৎসা রটনা করবে বা তাকে প্রচণ্ডভাবে ঘৃণা করবে, এই জাতীয় কোনো কর্মকাণ্ড খালেদা জিয়ার দ্বারা হয়নি, এটা নিশ্চিত। মানে ব্যক্তি খালেদা জিয়ার যে সম্মান, এটা তার যথেষ্ট ছিল, কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেকটাই ব্যর্থ ছিলেন, এটা আমি মনে করি। এছাড়া খালেদা জিয়ার যে সততা, এটাও প্রশংসনীয়। তো যেটা বলছিলাম যে খালেদা জিয়া যদিও প্রধানমন্ত্রী হিসেবে আমি ব্যর্থ মনে করি, কিন্তু তারেক রহমানকে বিএনপির লোকজন যোগ্য মনে করে বা বিএনপির সমর্থকরা যোগ্য মনে করে এবং দ্বিতীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবেন সেরকমও মনে করে। কিন্তু একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে আসতে সাহস পাচ্ছে না। এর অনেকগুলো কারণ রয়েছে। সবচাইতে বড় কারণ সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যেসব নেতারা বাংলাদেশে বসে বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, তারেক রহমানও জানে এই লোকগুলো, তারা দিনের বেলা বিএনপি ছিল, রাতের বেলা আওয়ামী লীগ ছিল। মানে বিএনপির মুরগি আওয়ামী লীগের ঘরে গিয়ে ডিম পারত, এটা তারেক রহমান ভালোভাবে জানে। এমনকি এখন বিএনপির যে মূল নেতৃত্ব, এটা পরিপূর্ণভাবে ভারতপন্থী বা ভারতপ্রেমী যে নেতারা রয়েছে তারাই নিয়ন্ত্রণ করছে। এমতো অবস্থায় তারেক রহমান বাংলাদেশে আসা, আবার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার জীবনের নিরাপত্তা ঠিক রাখা এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে এই বিএনপি দ্বারা পরিচালনা করা অনেকটাই কঠিন হবে। তাই আমি যেটা মনে করছি, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান তার সন্দেহ দূর না হবে যে তার দলটা সম্পূর্ণরূপে ভারত প্রভাবমুক্ত হবে না বা সেরকম পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত তৈরি হবে না, ততদিন পর্যন্ত তারেক রহমান ভারতের সাথে সুসম্পর্ক রেখে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে। এটা মূল বাস্তবতা, এখানে কোনো সন্দেহ নেই। এটা আপনারা যেভাবে বিশ্লেষণ করেন তাকে এটা করতেই হবে। না হয় বিএনপিকে ধ্বংস করতে ভারতের জন্য শুধু একজন লোককে টার্গেট করলেই হবে, যেটা জিয়াউর রহমানকে করা হয়েছিল।
ঠিক নানা কারণে লুৎফুজ্জামান বাবর বিএনপিতে যথেষ্ট পরিমাণ অবহেলিত, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু অবহেলা যতটুকুই থাকুক, আমি এটা নিশ্চিত যে লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং বলতে পারেন একজন পরীক্ষিত বিএনপির নেতা, যে বিএনপিকে অবশ্যই ভালোবাসে, এখানে কোনো সন্দেহ নেই। যদি সেটা না হতো তাহলে তিনি এই 17 বছর জেল খাটার প্রয়োজন ছিল না। কিন্তু এই ইউকে কসবা টিভির সৈয়দ মাসুক ভাই সর্বপ্রথম এই কথাটাকে টেনে এনেছেন যে এই লুৎফুজ্জামান বাবর বিএনপি ছেড়ে জামাতে যোগ দিচ্ছেন, এই জাতীয় একটা সংবাদ তিনি সামনে এনেছেন। কিন্তু তিনি বলেছেন বিশ্বস্ত সূত্র থেকে তার পাওয়া খবর, কিন্তু তিনি কার থেকে শুনেছেন, কতটুকু বিশ্বস্ততা রয়েছে, এটার কোনো প্রমাণ তিনি দেননি। এদিকে আপনারা দেখেছেন যে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তার মা যখন ইন্তেকাল করেন সেই সময় লুৎফুজ্জামান বাবর এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা এবং যে কোলাকুলির দৃশ্য, এটাকে অনেকে বলছেন যে জামাতে যোগ দেওয়ার লক্ষণ। বাস্তবিক অর্থে ডক্টর শফিকুর রহমান যে কোনো দলের নেতাকর্মীদের সাথে খুব আন্তরিকতার সাথে মিশেন এবং কোলাকুলি করেন, এটা তার চিরচারিত স্বভাব। এছাড়া লুৎফুজ্জামান বাবর এখন যেটা মনে হচ্ছে যথেষ্ট ধার্মিক হয়ে গেছেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেককে নামাজের দাওয়াত দিচ্ছেন, তার নেতাকর্মীদেরকেও তিনি বলছেন নামাজ পড়তে, এই জাতীয় ভিডিও আপনারা দেখেছেন। তো সবগুলো মিলিয়ে অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর জামাতে যোগ দিচ্ছেন। বাস্তবিক অর্থে লুৎফুজ্জামান বাবর জামাতে যোগ দিবেন বলে আমি কখনো মনে করি না। এমনকি লুৎফুজ্জামান বাবর জামাতে যোগ দিয়ে এমপি হওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে যদি বিএনপি নমিনেশন নাও দেয়, আমি নিশ্চিত ওই আসনে যদি এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবর স্বতন্ত্রভাবেও নির্বাচন করেন, কোনো দলের প্রয়োজন নেই। জামাতপন্থীরাও লুৎফুজ্জামান বাবরকে ভোট দেবে এবং তিনি বিশাল ব্যবধানে জিতে আসবেন। মানে জামাতের যারা নির্দিষ্ট কর্মী বা রোকন তারা দেবে না, কিন্তু জামাত যারা সমর্থন করে এই সমর্থকরা লুৎফুজ্জামান বাবরকে ভোট দেবে যদি সে স্বতন্ত্র থেকে নির্বাচনও করে। তাই আমি যেটা মনে করি, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যেসব তথ্যগুলো দেওয়া হচ্ছে এগুলো সম্পূর্ণ বানোয়াট। এছাড়া লুৎফুজ্জামান বাবরকে তারেক রহমান পছন্দ করবে না বা তাকে সম্মান করবে না, এরকম আমি মনে করি না। তারেক রহমানের যে কোনো কৌশল অবশ্যই লুৎফুজ্জামান বাবরের সাথে তারেক রহমান শেয়ারও করবে, তার দুর্বলতা হয়তো শেয়ার করবে এবং লুৎফুজ্জামান বাবর সেটা মেনেও নেবে। কারণ আমি মনে করি লুৎফুজ্জামান বাবর খাঁটি জিয়া পরিবার প্রেমিক, মানে তাকে সে অন্য দলে এমপি হওয়ার লোভে চলে যাবে এর কোনো কারণ হতে পারে না। আর অনেকেই বলতে পারেন জামাত ইসলামীতে আসবে ইসলামের খেদমত করার জন্য, এরকম অনেকেই বলতে পারেন। বাস্তবিক অর্থে লুৎফুজ্জামান বাবর বিএনপি থেকে নির্বাচিত হলেও আমার মনে হয় সে আগামীতে ইসলামিক দৃষ্টিতে চলাফেরা করবে, তার নেতা কর্মীদেরকেও সেভাবে চলাফেরা করানোর চেষ্টা করবে। কারণ তিনি এই হায়াতটা এবং যদি ভবিষ্যতে তিনি এমপি হন এটা বোনাস হিসাবে পাবেন এবং তার সাথে ইসলামপন্থীদের কখনো কোনো দূরত্ব তৈরি হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান।